জুলাই জাতীয় সনদ তৈরি করলো। সেই জুলাই জাতীয় সনদে ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য, বৈষম্য বিরোধ করার জন্য অনেকগুলো কমিশন রিপোর্ট তৈরি করলো। সেই রিপোর্টের ভিত্তিতে 33টি রাজনৈতিক দল 83টি বৈঠকে বসে ঐক্যমত্য পোষণ করে একটি সনদ প্রণয়ন করলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম সেই সনদের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় 13টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা চিহ্নিত করেছি। সেই 13টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে 11টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কারের অঙ্গীকারের সঙ্গে দ্বিমত পোষণ করলো, এবং সেই দলটির নাম দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, সমালোচনা করতে হয়। বিষয়গুলো আমাদের কাছে খুব ভালো লাগে না। বিএনপি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা, তাদের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই বাংলাদেশ থেকে বাকশালী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজপথে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে আমরা গলাগলি করে বছরের পর বছর আমরা দিন গুজরান করেছি। আজ সেই বিএনপির বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হচ্ছে, কারণ জুলাই বিপ্লবী প্রায় 1.5 সহস্র বাংলার তামাম সন্তান রক্ত দিল যে সংস্কারের জন্য, বাংলাদেশে একটি আমূল পরিবর্তনের জন্য। আজ 30,000-এর মতো যুদ্ধ হতো জুলাই যোদ্ধা, যারা বিভিন্ন হাসপাতালে আজও পর্যন্ত বিছানায় শুয়ে ছটফট করে। কেউ চিরদিনে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। 30 সহস্রাধিক যুদ্ধ হতো জুলাই যোদ্ধা, 1.5 সহস্রের মতো বাংলার তামাম বীর যোদ্ধা সন্তান শহীদ। এত কান্না, এত অশ্রু, এত জীবনের বিনিময়ে যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বিএনপির দুয়ারে গিয়ে আজকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসছে। তারা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে তারা আমূল কোনো সংস্কার করতে চায় না। এই জন্য ঐক্যমত্য কমিশনের গুরুত্বপূর্ণ 13টি মৌলিক পয়েন্টের মধ্যে 11টির সাথে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রদান করে তাদের পথ তারা বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। আর সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের গৌরবের উপর ভর করে আগামীর বাংলাদেশকে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি এটি বিএনপির ভুল রাজনীতি। এটি বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি এই ভুল না শোধরায়, তাহলে বিএনপিকে এর জন্য চড়া মাসুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকে এই মাসুল গুনতে হবে তা নয়, সেই মাসুল আমাদেরকেও গুনতে হবে। বিএনপি ভুল করে অতীতে আমরা দেখেছি, ভুল করে বিএনপি একা, আর তার জন্য সাফার হতে হয় আমাদের সকলের। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি যেন এই ভুলগুলো তারা না করে। এই তারপরে জুলাই জাতীয় সনদ তৈরি হলো। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে যখন স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষরের মাধ্যমে, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা তৈরি হলো, দুর্ভাগ্যজনকভাবে একটা প্রতারণামূলক ঘটনা সেখানে ঘটে গেল, এবং এর চেয়েও বড় দুঃখজনকভাবে সেই প্রতারণার সাথে বিএনপি জড়িয়ে পড়ল। বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু লোক মিলে 32টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই জাতীয় সনদের মধ্যে তারা নিজেদের পক্ষ থেকে একটি নোট অন্তর্ভুক্ত করে দিল। সেই নোটটা কি? সেই নোটটা হলো যেই দল, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে জুলাই জাতীয় সনদকে বাইপাস করে সে তার দলীয় রাজনৈতিক নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, ইশতেহারের আলোকে সে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই এক কথার মাধ্যমে গোটা জুলাই সনদকে উপেক্ষা করা হয়েছে এবং জুলাই সনদের তাৎপর্যকে ভাসিয়ে দেওয়া হয়েছে জলে। এই কথাটা আপনারা অ্যানালাইসিস করবেন। আমি যে শেষ এই কথাটা বললাম,
যে একটা ধারা অন্তর্ভুক্ত করেছে এবং সেই ধারাটা প্রতারণামূলক ভাবে অন্তর্ভুক্ত করেছে। আমাদের সাথে অঙ্গীকার করা হয়েছে জুলাই সনদ এভাবে স্বাক্ষরিত হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে এক ধরনের জুলাই সনদ পেশ করা হয়েছে, প্রদান করা হয়েছে। আমরা সবাই সেই জুলাই সনদ পড়ে আমাদের প্রতিনিধিবর্গ গিয়েছিলেন সংসদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা স্বাক্ষর করার জন্য। সেখানে স্বাক্ষর করা হলো। পরবর্তীতে দেখা গেল আমাদের সকলের অজান্তে আমাদেরকে দেয়া হয়েছে এক কপি, অথচ বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ধাপ্পাবাজ কিছু নেতৃবৃন্দ মিলে সেই সনদের মধ্যে নতুন আরেকটি ধারা সংযুক্ত করে তারপরে জালিয়াতিপূর্ণভাবে সেখানে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লবকে এবং জুলাই জাতীয় সনদকে কলঙ্কিত করার জন্য এই ঘটনা ইতিহাসের মধ্যে কালো দাগে লিপিবদ্ধ থাকে। এরপরে আসলো জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর এই জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে কার্যকর হবে, তখন সব দল ঐক্যবদ্ধ হলো। আমরা জানি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা প্রধানত জুলাই বিপ্লবের সময় ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের দাবি ছিল যে একটি গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ গঠন করে নতুন ভাবে সংবিধান লিখতে হবে, পুনর্লিখন করতে হবে। বিএনপি কোনোভাবেই সংবিধান পুনর্লেখন তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতিতে আমূল কোন সংস্কারের পক্ষে বিএনপি থাকতে চায় না। বিএনপি চায় সেই আবার বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিদলীয় পুরনো ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ তারা মনে করে এতেই তাদের সুবিধা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, দুই ভাই মিলে ভাগ বটোয়ারা করে বাংলাদেশ খাবে। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজকে আমরা তাদেরকে কথা বলে দিতে চাই, সেই পুরনো ধারা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে, আপনাদেরও ভিন্ন কোনো মন্তব্য হওয়ার কারণ নেই। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভাগ বটোয়ারার দিন শেষ। তরুণ প্রজন্মকে বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার বুঝিয়ে দিতে হবে। বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে। যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আন্দোলনে নামলাম যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমাদের আন্দোলনের মুখে আবার সকল দল আলোচনার টেবিলে বসলো। বিএনপি আসলো, এনসিপি আসলো, আমরা গেলাম, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবগুলো রাজনৈতিক দল মিলে তারপরে তাদের সকলের মধ্যে একটা ঐক্যমত হলো এনসিপির গণপরিষদের দাবি থেকে এনসিপিও একটু ছাড় দিল। বিএনপিও একেবারেই যারা সংস্কার করতে চায় না তারাও কিছুটা ছাড় দিল এবং সকলে মিলে একটা প্রক্রিয়া নির্ধারিত হলো। সেটা হলো যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যেই সংসদটা গঠিত হবে সেই সংসদটা একই সাথে সংসদ হবে। তার আগে এটা সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা সংস্কার পরিষদ গঠিত হবে। এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আইনজীবীদের এবং আইনজ্ঞদের সকলের পরামর্শ নিয়ে সকল রাজনৈতিক দলগুলো অভিন্ন মত প্রদান করলো যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট কিভাবে পাওয়া যাবে? তখনই আসলে রেফারেন্ডাম অর্থাৎ গণভোট করতে হবে। সেই গণভোট করা হলো। গণভোটের 4টা প্রশ্ন দেওয়া হলো, সুনির্দিষ্ট প্রশ্ন। সেই 4টা প্রশ্নের মধ্যে বিএনপি যেই সকল সনদের যে গুরুত্বপূর্ণ ধারাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে দ্বিমত প্রকাশ করেছিল সবগুলো ধারা গণভোটের 4টা প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে জানতে চাওয়া হলো, তোমরা কি এগুলোর পক্ষে না এর বিপক্ষে হা বা না ভোট দাও। বাংলাদেশের মানুষ তারা অভূতপূর্বভাবে গণভোটে হায়ের পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেছে। বিএনপি প্রথম দিকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গোটা সংগঠনের গোটা দল মিলে গণভোটের নায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করবে, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং তারা শুরু করেছিল নায়ের পক্ষে ক্যাম্পেইন করা।
ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে মাঠ পর্যায় থেকে বিএনপি হোঁচট খেলো, দেখলো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পক্ষে। কাজে এখন যদি ন্যায়ের পক্ষে আমরা ক্যাম্পেইন করি, আমসালা দুটোই যাওয়ার আশঙ্কা আছে। তখন তারা তাদের রাতারাতি কৌশল পরিবর্তন করলো। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করলেন, আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দিন। তারা প্রকাশ্যে হায়ের পক্ষে অবস্থান নিল, কিন্তু তলে তলে সব জায়গায় তারা তাদের সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে গণভোটে নায়ের পক্ষেই ছিল। আওয়ামী লীগ নায়ের পক্ষে ছিল, বিএনপির সাংগঠনিক শক্তি নায়ের পক্ষে ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নায়ের পক্ষে ছিল। এই নায়ের পক্ষ সব মিলে 30%-এর কিছু বেশি নায়ক ভোট দিল। আর বাংলাদেশের জুলাই বিপ্লব পন্থীরা প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে, হ্যাঁ পক্ষকে ঐতিহাসিকভাবে তারা বিজয়ী করল। বিএনপি 50% ভোট পেয়ে ক্ষমতাসীন হলো। ক্ষমতাসীন হয়েই বিএনপি সেই গণভোটের 70% মানুষের মতামতকে উপেক্ষা করার দুঃসাহসিকতা দেখালো। জাতির সঙ্গে তারা গাদ্দারি করা শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, এবং এখন তারা বলতেছে এই গণভোট বেআইনি হয়েছে। তারা বলতে চায় গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, তার কোনো আইনি ভিত্তি নাই। অথচ যখন একসঙ্গে বসে সবগুলো রাজনৈতিক দল এই গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন কিন্তু তারা এই গণভোটের সাথে একমত হয়েছে। তাদের আইনজীবীরা পরামর্শ দিয়েছে এবং তাদের দলীয় এই প্রস্তাবনের পক্ষে ছিল। এখন নতুন আরেক বয়ান তারা তৈরি করেছে যে আমরা তখন যদি গণভোটে জুলাই সনদে ঐক্যমত্য না হতাম, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য তখন আমরা একমত হয়েছিলাম। প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনা করব না, আমার এই কথাটা এইখানেই শেষ করব। আমি শুধু বলতে চাই, এই যে 70% মানুষের গণমত, আপনারা এখন জনগণের অধিকার আদায়ের কথা স্বীকার করে একবার সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একবার অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর নির্বাচনী বৈতরণী পার হয়ে গিয়ে বলতেছেন যে আমরা এখন আর জনগণের সেই ম্যান্ডেট, জনগণের মতামত বাস্তবায়ন করব না। মনে রাখবেন, শীত কিন্তু এক মাসেই শেষ হয়ে যায়। আবারও মাঘ মাস আসবে, আবারও শীত পড়বে, আবারও নির্বাচন আসবে, আবার জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। জুলাই পরবর্তী বাংলাদেশে, আগামীর বাংলাদেশের জনতার কাছ থেকে যদি ম্যান্ডেট গ্রহণ করতে হয়, জনগণের মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করে জনগণের আদালতে গিয়ে তাদের কাছে ভোট চাইতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি যে বর্তমান সরকার আবার সেই পুরনো ফ্যাসিবাদী সরকারের অনুকরণ করার দিকে, সেদিকে বিপজ্জনক ভাবে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন বক্তব্য উপস্থাপন করেছিল। গণতন্ত্রকে নতুন ভাবে মানুষের কাছে সে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল। মনে থাকার কথা আপনাদের, শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। কিসের গণতন্ত্র? অর্থাৎ আমি উন্নয়ন করবো, এটার নামই গণতন্ত্র, তোমাদের ভোটের দরকার নাই। এই জন্য একবার রাতের বিনা ভোটের সরকার, আর একবার রাতের ভোটের সরকার, আর একবার আমি আর ডামি মার্কা নির্বাচনের সরকার। এই সমস্তের মধ্য দিয়েই শেখ হাসিনার গণতন্ত্র। আর জনগণ যখন বলতো যে জনগণের মতামত কোথায়, গণরায় কোথায়, বলতো গণরায়ের দরকারটা কি? উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু বানায় দিছে, এটাই তোমাদের গণতন্ত্র। তোমরা পদ্মা সেতুতে আসবা যাবা, তোমাদের আর মতামতের দরকার নাই। ঢাকাবাসীর জন্য মেট্রো রেল তৈরি করে দিছে, তোমরা মেট্রো রেল দিয়ে চলাচল করবা, আর গণতন্ত্রের দরকার নাই, এটাই তোমাদের গণতন্ত্র। গোটা দেশের মানুষকে উন্নয়নের গণতন্ত্রের নাম বলে গণমতামতকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ছিনতাই করে নিয়েছিল শেখ হাসিনা। আমি জানি না বর্তমান সরকারের ওই রকম কোন বিপজ্জনক চিন্তা ভাবনা আছে কিনা, কিন্তু আমার ভয় হয় যে এখন নতুন সরকার এসে তারা সেই নতুন আরেক ফর্মুলা দিয়ে নতুন ভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা মানুষের কাছে কাছে, নারীদের কাছে কাছে ফ্যামিলি কার্ড তুলে দিবে, আর কৃষকদের কাছে কাছে কৃষক কার্ড, আর বলবে যে এই হলো তোমাদের ফ্যামিলি কার্ডের গণতন্ত্র, আর এই হলো কৃষক কার্ডের গণতন্ত্র। এই যে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন,
মনে রাখবেন, বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই হয়েছিল। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিল। জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী তারা টালবাহানা করেছিল। ফলাফলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। 2014, 18, 24 সালে জনগণের ভোটাধিকার ছিনতাই করার প্রেক্ষিতে 24 জুলাই বিপ্লব হয়েছিল। আর যদি আবার নতুন করে 70% জনগণের ভোটাধিকার ছিনতাই করা, ছিনিমিনি খেলবার কোন পায়ে তারা চালানো হয়, তাহলে আবার 71-এর হাতিয়ার গর্জে উঠতে পারে, আবার 24-এর হাতিয়ার গর্জে উঠতে পারে। আমাদের নতুন দিনের স্লোগান, জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যয়, তাদের যে অঙ্গীকার, আগামীর বাংলাদেশ 47, 71, 24-এর ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমরা সেই সংগ্রাম নিয়ে মাঠে নেমেছি। আমরা সে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। বাংলাদেশের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাব, তাদেরকে আমরা সোচ্চার করব, তাদেরকে আমরা সজাগ করে তুলব, তাদেরকে বলবো, দেখো নতুন ডাকাত এসে তোমাদের অধিকার, তোমাদের গণরায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের সম্মান, আত্মমর্যাদা রক্ষা করার জন্য পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের হাতিয়ার তুলে নিতে কুণ্ঠিত হয়নি। তারা দৌর্দণ্ড প্রতাপশালী, তারা ভারতীয় আধিপত্যবাদের সেবাদাসী, কৃতদাসী শেখ হাসিনার বিরুদ্ধে বুক পেতে আবু সাইদের মতো বুলেটের মুখে দাঁড়িয়ে যেতে তারা কার্পণ্য করেনি। সে জাতির অধিকার, সে জাতির ভোটাধিকার, সে জাতির সম্মান, সে জাতির মর্যাদা কেড়ে নেওয়ার দুঃসাহস যদি কেউ দেখায়, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ভিন্ন কোনো পরিণাম হওয়ার সুযোগ নাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই গণভোটের এই গণরায় বাস্তবায়ন সহ বাংলাদেশের মানুষের অধিকার আদায়, জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন, 47, 71 এবং 24-এর চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার যে সংগ্রাম আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ মঞ্জিল পর্যন্ত পৌঁছে নতুন বন্দোবস্ত কায়েম করে, নতুন বাংলাদেশের বুনিয়াদ কায়েম করে আমাদের এই সংগ্রাম থামবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই সংগ্রামের রাজপথে আন্দোলন, সংগ্রাম এবং প্রতিটি পদে পদে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাই এবং সেখানে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ঘোষণা করে বক্তব্য শেষ করছি।